ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে কিনা? আমার মনে হয়, আমি যেটি বুঝি পারভেজ ভাই, সেটি হচ্ছে যে সবার উচিত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, যারা আছেন, ইউনূস সাহেবকে সময় দেওয়া। 2 বছর, 3 বছর, 5 বছর সময় দিন। শেখ হাসিনা কি ফ্যাসিস্ট? আর ফ্যাসিবাদ বলতেই বা কি বুঝায়? হাসিনা কি হিটলার বা মুসলিনের সাথে তুল্য? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি? এই আলোচনাটা একাডেমিক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত আনা নিয়ে একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে, সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে উঠছে। গতকালও যেমন পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তিনি রাইটলি বলেছেন যে আমাদের আদালত যদি সেই ধরনের কোনো পরোয়ানা জারি করে বা সেই ধরনের কোনো কিছু চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং সেই প্রসেস শুরু হবে। প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে, বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব সেটা নিয়ে একটু কথা। সমস্যা কিভাবে শুরু? সমস্যা শুরু হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। আসলে শেখ হাসিনার না, আমরা জানি যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা রেড পাসপোর্ট হোল্ড করেন। উনি এমপি, উনি প্রধানমন্ত্রী, যে কোনো বিবেচনায় উনি এটা পান। এরকম অনেক মানুষকে আমরা বাংলাদেশ রেড পাসপোর্ট দেয়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, কিন্তু ওনারটা শুধু না। আমরা অনেকে ভুলভাবে শেখ হাসিনাটা বাতিল বলে বলছি, না, যতগুলো রেড পাসপোর্ট ছিল, ধরুন যারা তথাকথিত এমপি ছিল, সংসদ ভেঙে যাওয়ার পর তো তার এমপিত্ব নেই, সুতরাং তিনি রেড পাসপোর্ট আর পাবেন না, সুতরাং সেটা ক্যান্সেল করা হয়েছে। টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে, আপনার যখন রেড পাসপোর্ট ক্যান্সেল হয়, আপনি সেটাকে দেশে জমা দিয়ে নতুন করে আমাদের সাধারণ যে পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সেটা নেবেন। ঘটনাটা এইরকম ঘটেছে, এমন না যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। উনি প্রধানমন্ত্রী নন, ডামি এমপি নন, সুতরাং ওনার পাসপোর্ট বাতিল হবে, এটাই স্বাভাবিক। এভাবেই বাতিল হয়েছে। ফলে যেটা হলো, একটা দেশের পাসপোর্ট ছাড়া তিনি ভারতে আছেন। এখন আপাতত ভারত তাকে রাখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে ভারতে পাসপোর্ট ছাড়াও কেউ 45 ডেজ থাকতে পারে, এবং হিসাবটা সম্ভবত এইরকম যে আগামী মাস, এই মাস সেপ্টেম্বর তো চলে এসছে, সেপ্টেম্বরের 18 তারিখে তার এই 45 দিন বা 1.5 মাসের মেয়াদ শেষ হবে। এরপর তিনি ভারতে থাকাটা টেকনিক্যালি অবৈধ, তাকে কোনো না কোনো একটা স্টেটাস দিতে হবে। কি কি করতে পারেন তিনি? সম্ভবত যে চেষ্টাটা করা হয়েছিল যে তিনি ভারতে আসলে না থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, ভারতের জন্য এটা বেস্ট অপশন, কারণ শেখ হাসিনাকে রাখা তাদের জন্য খুব কমফোর্টেবল বিষয় না। কিন্তু এটা হবে কিনা খুবই অনিশ্চিত, কারণ তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন, আমরা জানি ব্রিটেন তাকে রাখবে না বলেছে। ভারতের পক্ষ থেকে যতদূর জানা যায় ইউএই এবং সৌদি আরবেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারাও খুব পজিটিভ সাড়া দিয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। ভারত চেষ্টা করবে। আর কি অপশন আছে? তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি করে তিনি ভারতে গেছেন, ভারত তাকে টেম্পোরারিলি রাখাটাও খুবই তীব্র সমালোচনার ব্যাপার। সেখানে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, এটাই খুব স্বাভাবিক। এটা হতেই পারে। কি হতে পারে তাহলে? ভারত কিভাবে দেখবে? আমাদের মনে থাকার কথা যে ভারতে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, ভারত যেভাবে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছিল সরকার, বিজেপি সরকার, সেটার মধ্যে কি কি ছিল? সেটার মধ্যে শেখ হাসিনার বয়ানই মূলত সামনে আসছিল। হিন্দুদের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, ইনফ্রাস্ট্রাকচার ভাঙা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন একজন গুরুত্বপূর্ণ মানুষ, বিরোধী দলের কংগ্রেসের নেতা জনাব শশী থারুর, বিখ্যাত মানুষ, উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন সম্ভবত, এছাড়াও অত্যন্ত স্মার্ট একজন পলিটিশিয়ান। শশী থারুরকে আপনারা দেখতে পারেন, তার প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়। ইজ আ ভেরি স্মার্ট গাই এবং বিভিন্ন বিষয়ে দারুণ নলেজ রাখেন। যাই হোক, শশী থারুর তখন বিজেপি সরকারকে
এটা বলে ক্রিটিসাইজ করেছিল যে বাংলাদেশের যে সরকার আছে তার সাথে কাজ করা উচিত, তাকে ওয়েলকাম করা উচিত, এবং হিন্দুদেরকে নিয়েও তিনি আমাদের মাটিতে ট্রুলি যা ঘটেছে সেটাকেই তিনি ধারণ, হ্যাঁ কিছু হামলার কথা উনিও স্বীকার করেছেন, কিন্তু রাদার সেটা ভিন্ন কারণ, বা মন্দিরে পাহারা দেয়া হচ্ছে, আমাদের মুসলিমরা সেই মন্দির পাহারা দিয়েছেন, এগুলো শশী থারুর বলছিলেন। কিন্তু শশী থারুরকে এনেছিল একটা বিশেষ কারণে, সেটা হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু শশী থারুর বিজেপির সাথে একমত। তিনি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া উচিত। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত তার ন্যাশনাল ইস্যু অনেকগুলোতে বিরোধী দল ঠিক ততটুকু বিরোধিতা করে যেটা আসলে বিরোধিতা করা দরকার, এবং যেটা সে একমত, সে সরকারি দলকে বিপদে ফেলার জন্য সেটা বলে না। মানে ভারতে আমাদের তুলনায় এখনো অনেক ভালো গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। আমাদের মনে থাকার কথা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাহুল গান্ধীকে এই ব্যাপারে ভারতের বা বিজেপির অবস্থান নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, রাহুল তখন বলেছিলেন যে তিনি বিজেপি যে স্ট্যান্স নিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না, স্ট্যান্স কি নিয়েছে ভারত আমরা জানি, সেটাকে তারাও সমর্থন করেন। তো যাই হোক, শশী থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কারণ বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, সুতরাং বন্ধুকে এই আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য খুবই ভুল এবং অন্যায় হবে, এটা উনি বলেছেন। তার মানে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য একমত হচ্ছেন বিজেপি সরকারের সাথে। আর তার দলের নেত্রী সোনিয়া গান্ধী কি ভাববেন আমরা জানি, এবং শেখ হাসিনা যখন সর্বশেষ ভারতে গেছেন তখন সোনিয়া গান্ধী তার 2 সন্তানকে নিয়ে শেখ হাসিনার সাথে গিয়ে জড়াজড়ি করে এসেছেন। শুধু দেখা না, মানে এতই অন্তরঙ্গতা দেখিয়েছেন যেটা খুবই দৃষ্টিকটু ছিল। আমরা ভুলে যাব না 2014 সালে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে যখন পেরেক মারা শুরু হয়, এটা শেষ পেরেক না, প্রথম পেরেক, সেই পেরেকটা মেরেছিল কংগ্রেস। কারণ তখন কংগ্রেস ক্ষমতায়, এবং সুজাতা সিং এসে কি করেছিল না করেছিল আমাদের মনে আছে। এরপর তাদের নির্বাচনে তাদের পতন হয় এবং বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তারা তাই বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা, মানে শেখ হাসিনাকে এখন আমাদের একটা আসামি বা অভিযুক্তদের প্রত্যার্পণ চুক্তি আছে, সেটা আরো আবার অনেকগুলো অল্টারনেটিভ অপশনস আছে, যেটা দেখিয়ে ভারত, মানে আপনি ধরুন বাংলাদেশের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, ইভেন তার কোনো মামলায় কনভিকশন হয়ে গেল, তার শাস্তি হয়ে গেল, বাংলাদেশ সরকার সেটা চাইলো ভারতের কাছে, দেখা যাবে ভারত ওই প্রত্যার্পণ চুক্তির মধ্যেই নানা রকম আর্টিকেলস আছে, সেগুলো দিয়ে তারা তাকে পাঠানো ঠেকিয়ে দিতে পারে। অবশ্যই একটু অফ টপিক শোনাবে, তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমাদের আওয়ামী বুদ্ধিজীবীদের কথা। মানে বুদ্ধিজীবী না, তারা ভাব ধরেন তারা নিউট্রাল বুদ্ধিজীবী। আদতে এক একজন আওয়ামী লীগের বয়ান তৈরি করার জন্য আসেন, যদিও সেসব বয়ান মানুষ এখন আর খায় না, কিন্তু আছেন তারা প্রায় একটা কথা তারেক রহমান সম্পর্কে বলতেন। তারেক রহমানের উচিত দেশের বিচার ব্যবস্থা এসে সমর্পণ করা নিজকে এবং সেখানে বিচারের চেষ্টা করা। একটা রাজনৈতিক নেতা সাহস করবেন, তিনি আসবেন, তিনি ফাইট করবেন, ইত্যাদি ইত্যাদি বলে প্রচুর বলেছেন যে তারেক রহমান এই দেশে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগে এসে কাজ করুক। আমরা এখন এই প্রশ্ন করতে পারি, বা এসব লোকজনকে এখন তার টকশোতেও আসে না, হলে জিজ্ঞেস করতাম যে আপনারা একটু বলেন না শেখ হাসিনাকে এসে ফেস করতে, পালিয়ে গেছেন এখন ফেস করুক, তখন মৃত্যু ঝুঁকি টুকি ইত্যাদি বলছেন, এখন সুন্দর মতো এসে উনি ফেস করুক, সারেন্ডার করুক, মামলা চলুক, দেখি বিচার বিভাগ যে কোনো বিবেচনায় স্বাধীন। এবং এখনো ইনফ্যাক্ট আমাদের লোয়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই, হায়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই, সব শেখ হাসিনার রেখে যাওয়া বিচার ব্যবস্থা, তো সেটা ফেস করুক। যাই হোক, উনি আসবেন না এবং ভারত আসলে তাকে পাঠাবে বলে আমি মনে করি না। আমরা ধরে নিলাম তৃতীয় কোনো দেশে উনি যেতে পারলেন না, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো না কোনো না কোনো ফর্মে, এমনকি সেই প্রত্যার্পণ চুক্তিতে তাকে ফেরত চাইলেও ভারত গড়িমসি করবে, নানান রকম আইনের ফাঁক ফোকর দেখিয়ে পাঠাবে না। কারণ হচ্ছে শশী থারুর যেটা বলেছেন, উনি বন্ধু বলেছেন, আমি রাদার বলবো একটা চাকর। ভারতকে যেভাবে শেখ হাসিনা ভৃত্যের মতো চাকরের মতো সার্ভ করেছেন, এই দেশটাকে শেষ করে দিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতকে সব দিয়ে দিয়েছেন, এই রকম একজন চাকরকে, তার সেবা দাসীকে এই রকম ভাবে মানে ফেরত দেয়া, যেখানে তার বিচার হবে, এটা ভারত করবে না। কেন করবে না? ভবিষ্যতে ভারতের চাকর হতে উৎসাহী বা উদ্গ্রীব যারা হবেন, তাদের সামনে শেখ হাসিনা একটা এক্সাম্পল হিসাবে আসবেন যে এই লেভেলের
সেবাদাসী হওয়ার পরও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বিচারের জন্য ভারত তুলে দিয়েছে। ভারত এই সিদ্ধান্ত নেবে না, বিশেষ করে বিজেপি সরকার নেয়ার কোনো কারণ নেই, আমরা এটা নিশ্চিত থাকতে পারি। বাংলাদেশের কি করা উচিত? আমার মনে হয় বাংলাদেশের অভ্যন্তরে আমরা যারা আছি, নাগরিকদের এই শোরগোল চালাতে হবে, সরকারের দিক থেকেও প্রয়োজন মতো এই আওয়াজটা তুলতে হবে ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমাদের কোর্ট থেকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে পরোয়ানা আসবে, অনেকগুলো মামলা হয়েছে, সেটার ভিত্তিতে, কনভিকশনের ভিত্তিতে ক্রমাগত চাইতে হবে। ভারতকে এটা নিয়মিতভাবে মনে করিয়ে দিতে হবে ভারত বাংলাদেশের একজন পতিত মাফিয়াকে আশ্রয় দিয়েছে, যে এই দেশটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। এই দেশটাকে আর রাষ্ট্র হিসাবে সে রাখেনি, বহু সাম্রাজ্য এর চাইতে ভালো কাজ করত, এটা এরকম একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে। সো ভারতকে ক্রমাগত এটা স্মরণ করিয়ে দিতে হবে, এবং এটা টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি ভারতের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ল্যাভারেজ হয়ে থাকবে। ভারতের সাথে আমরা যখনই আলোচনায় যাব, নেগোসিয়েশন এটা হয়, আপনি পরস্পরকে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করেন, ভারতকে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি ভারত যদি তাকে কোনো তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেয় এবং পাঠিয়ে দিতেও পারে, এই জিনিসটা আমাদের সমাজে ক্রমাগত কথা বলে যেতে হবে। ভারত বলতেই পারে তিনি এখন আর নাই, তিনি চলে গেছেন, কিন্তু না, তুমি তাকে যেতে দিয়েছো, তুমি আমার কাছে তাকে হ্যান্ড ওভার করোনি। এই কথাগুলো আমাদের ক্রমাগত চালাতে হবে, এবং মনে করি আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা ফেরত না আসলেও, শেখ হাসিনা ফেরত আসবে বলে আমি মনে করি না, কোনোভাবেই মনে করি না, কারণ ভারত ওই রকম প্র্যাগম্যাটিক আচরণ করছে না। কিন্তু না আসলেও আমরা এই আওয়াজটা তুলে রেখে এই কথাগুলো ক্রমাগত বলতে থেকে এই অর্জনটা করতে পারবো, এবং আমাদের বলে যেতে হবে। আবারও বলছি, আমরা তো বটেই, আমাদের রাষ্ট্রের পর্যায়ে থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা অন্যরাও এই চাওয়াটা চেয়ে চলতে হবে ক্রমাগত। বেশ কিছু ঘটনা ঘটেছে এবং জাতীয় পার্টির জিএম কাদের সাহেব বেশ সরব হয়েছেন। তিনি ইদানিং প্রধান উপদেষ্টার সাথে তিনি কথা বলেছেন, দেখা করেছেন, এবং সম্প্রতি তিনি বলেছেন যে শেখ হাসিনার দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তো এখন শেখ হাসিনার যদি বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে জিএম কাদের সাহেবকেও তো, জাতীয় পার্টিকে তো বিচারের মুখোমুখি করা উচিত। কারণ এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তো জাতীয় পার্টি ছিল, জিএম কাদের সাহেবের ভাই ছিলেন না? যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে না যেত, তাহলে কি এতদিন আওয়ামী লীগ ক্ষমতা দেখতে পারত? আমার তো মনে হয়। এরশাদ সাহেবকে নির্বাচনে জোরপূর্বক নিয়ে যাওয়া হলো। সব ঘটনা তো আপনাদের মনে আছে প্রিয় দর্শক। ভারতের কি ভদ্র মহিলা সুজাতা সিং, তিনি আসলেন, এরশাদ সাহেবকে বলেন আপনি নির্বাচনে যান, তিনি নির্বাচনে গেলেন। তারপর আমরা কত নাটক শুনলাম, ওই কোন জেনারেল নাকি না ডিজিএফআই এর আকবর সাহেব, উনি নাকি তার মাথায় পিস্তল দেখিয়েছেন। কত আষাঢ়ের গল্প এগুলা আমরা শুনছি। এখন জিএম কাদের সাহেব যেসব কথা বলছেন, তিনি বলছেন যে ডক্টর ইউনূস সাহেব আমাদের অহংকার। একটি কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত। ভালো কথা, এটা তিনি ভালো বলছেন যে সময় দেওয়া উচিত। আমি মনে করি যে সময় দিতে হবে এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে। এখন আপনি সময় যদি না দেন, তাহলে আপনি কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবেন? একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে ইউনূস সাহেবের সরকারকে সময় দিতে হবে। প্রিয় দর্শক, বিএনপি যেভাবে বলছে যে, তারেক রহমান সাহেব বলছেন যে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, মির্জা ফখরুল ইসলাম সাহেবও জোর দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনারা যদি এত তাড়াতাড়ি নির্বাচন চান, তাহলে ইউনূস সাহেব তো কিছুই করতে পারবেন না। আপনারা নির্বাচনে তাড়াতাড়ি চলে যেতে চান, তাড়াতাড়ি ক্ষমতায় চলে যেতে চান। এখন কথা হচ্ছে যে আপনারা যে নির্বাচনে তাড়াতাড়ি যাবেন, যেমন
ওয়ান ইলেভেনের সরকার, সাবেক প্রধানমন্ত্রী প্রায়ই বলতেন যে এটি আমাদের আন্দোলনের ফসল, কিন্তু বিএনপি তো সবাই বলতে পারছে না। বিএনপি কি বলতে পারবে যে ডক্টর ইউনূস সাহেব তাদের আন্দোলনের ফসল? সেটা বলতে পারবে না, কারণ তারা তারা আন্দোলনে বারবারই তারা ব্যর্থ হয়েছিলেন। বিএনপি, এটি সত্যি কথা, এটি বাস্তবতা, কিন্তু তাদের যে আন্দোলনে অবদান নেই সেটি আমরা বলবো না, আমি অন্তত বলতে চাই না। কারণ যারা বলেন যে ছাত্ররা একাই আন্দোলন করে ফেলছে, সরকার নামিয়ে দিচ্ছে, এটি ভুল। যদি সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের ভূমিকা শেখ হাসিনার পক্ষে থাকতো, ডিজিএফআই যে ভদ্রলোক ছিলেন তিনিও তো শুনছি সাবেক প্রধানমন্ত্রীর বাসায় তিনিও নাকি তার সাথে বেইমানি করেছেন। তো এখন যদি বিএনপি, জামাতে ইসলাম সবাই, ছাত্র, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধি সবাই আন্দোলন করেছেন এই সরকারকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেনাবাহিনী যদি বেঁকে বসত তাহলে আপনি এই সরকার সরাতে পারতেন না। ওয়াকারুজ্জামান সাহেব যদি বলতেন যে ওই যে আগেকার জেনারেল আজিজ স্যারের মতো, মনে আছে আজিজ স্যারের ভূমিকা? তারপর যে আরেক ভদ্রলোক ওয়াকারুজ্জামান সাহেবের আগে যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনার বাবা কার বাড়িতে চাকরি করতেন, উনি মুনিবের ভক্ত ছিলেন, সেসব ইতিহাস আমরা মনে রাখবো। এইসব ইতিহাস দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে কোন সেনাবাহিনী কি কাজ করেছে? ট্রাম্প যখন ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় তিনি কি করেছিলেন? তো আমেরিকার সেনাবাহিনী কি ট্রাম্পের পক্ষ নিয়েছিল? নেই। ওয়াকারুজ্জামান সাহেব যেটি করেছেন, ইতিহাস তাকে মনে রাখবে। তিনি ইতিহাস করে নিয়েছেন, 3 বাহিনীর প্রধান যারা ছিলেন। কিন্তু আজকে যারা, এই যে বেনজির আহমেদ, ডক্টর বেনজির স্যার বেনজির স্যার, তারপর আপনার এই যে আমাদের হারুন আঙ্কেল স্যারকেও তো জাতি মনে রাখবে। মির্জাফরকেও মানুষ মনে রেখেছে, মনে রাখেনি? মির্জাফরকে মনে রেখেছে। এখন জাতীয় পার্টি যেটি বলছে, প্রিয় দর্শক, জিএম কাদের সাহেব ভালো মানুষ, আমি তাকে সম্মান করি, কিন্তু জিএম কাদের সাহেব যদি নির্বাচনে না যাইতেন, তাইলে আজকে আওয়ামী লীগ এত কিছু করতে পারত না। তিনি বলেছেন, টিভি সাক্ষাৎকারে আমি শুনেছি, তিনি বলেছেন যে তাদেরকে জোর করে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। তার বড় ভাইয়ের স্ত্রী রওশন এরশাদ, ভদ্রমহিলা, আরেকটি জাতীয় পার্টির নাম ধারণ করে চলে যেতেন, যাক না, অসুবিধা। রওশন এরশাদ তিনি গেলে চলে যান, কিন্তু আপনি কেন যাবেন? সেটি আমার প্রশ্ন। জাতীয় পার্টি আজকে যেসব কথা বলছে, এগুলো তো পানি পাবে না, এগুলোর কোনো বেইল নেই। জিএম কাদের সাহেব, আমি দুঃখিত আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে কি যে তারপরে সবকিছুর পরে আমরা মেনে নিতাম। যখন ছাত্র আন্দোলন হয়েছে, আপনি বলছেন যে আপনি ছাত্রদের পক্ষে ছিলেন, যাদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন ডিবির হারুন আঙ্কেল, তাদের আপনি নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। রংপুরে আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল, তখন আপনি প্রতিবাদ করেছেন। কিন্তু জিএম কাদের সাহেব, আপনি তো পদত্যাগ করেননি। পদত্যাগ করেছিলেন সংসদ থেকে, যে ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি পদত্যাগ করছিলেন। আমি সিলেটের আন্দোলনের 2-3 দিন আগে আমি একটা লেখা লিখেছিলাম। আমাদের সিলেটের ফুলতলি
সাহেবের সন্তান এবং এই যে ব্যারিস্টার শুরু করে দিচ্ছি মহান আল্লাহ তাআলার নামে ফেসবুকের এমপি। আরে বাপ রে বাপ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পালাতে পারে না। স্যার আজকে কোথায়? ব্যারিস্টার সুমন স্যার উনি বক্তব্য রাখছিল, মুজিব কোট পরে দুর্নীতি করতে পারে না। আমি অবাক হই, এরা পড়ালেখা জানরা, পড়ালেখা করে এগুলা কিভাবে। আর একটা ছিল না ডাক্তার মুরাদ, এই জিনিস গেল কই? ফেসবুকে মাঝে মধ্যে দেখি লিখে থাকে, মালটা কোথায়? এইসব মালগুলো কোথায় এখন? মানুষ ওই যে বলে না যে তার কর্মের মধ্যে বেঁচে থাকে। জি এম কাদের সাহেব যদি জাতীয় পার্টি যদি পদত্যাগ করতো সেদিন, ফুলতলী সাহেবের ছেলে হুসামউদ্দিন চৌধুরী, ব্যারিস্টার সুমন, ওরা যদি পদত্যাগ করতো তাহলে আজকে তারা ইতিহাস সৃষ্টি করত। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকতো যে তারা জনগণের সাথে, ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা পদত্যাগ করেছে সংসদ থেকে। কিন্তু না, পদত্যাগ তো করেন নাই। জি এম কাদের সাহেব পদত্যাগ করেন নাই। তিনি চিন্তা করেছিলেন যে যদি শেখ হাসিনা টিকে যায়, যদি শেখ হাসিনা ওই যে কোন বিসি যে মাইরা ভর্তা বানাইয়া দেন, মাইরা শেষ করে দেন, আজকে আসতে দেখছি আমি পত্রিকায় এবং গুগল সার্চ করলে পাওয়া যায়। শেখ হাসিনা যদি মাইরিয়া ভর্তা বানাইয়া দিতেন তাহলে কি হইতো? তাইলে তো সরকার টিকে যেত নাকি? তো সরকার টিকে গেলে তো জি এম কাদের সাহেবও টিকে যেতেন। এইসব কথা বলে জি এম কাদের সাহেব কোনো লাভ নেই। যা করছেন সবই তো ইতিহাস। আর এগুলা যুগ যুগ ধরে ইউটিউবে বেঁচে থাকবে, আপনিও বেঁচে থাকবেন, এই দেশের মানুষও বেঁচে থাকবে। যতদিন হায়াত দিচ্ছে আল্লাহ, বাঁচবেন তো আপনারা। আওয়ামী লীগ যে দুষ্ট, আওয়ামী লীগের যদি আপনি আজকে দাবি করেন শেখ হাসিনার বিচার, তাহলে আমি কি দাবি করতে পারি না যে আপনাদের জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত? আপনার বিচার হওয়া উচিত, আপনার ভাইয়ের স্ত্রীর বিচার হওয়া উচিত। এরশাদ সাহেব তো মারা গেছেন, উনি মারা যান নাই, মরে গিয়ে বেঁচে গেছেন। তারপর তো তার মৃত্যু নিয়ে শুনছি অনেক প্রশ্ন রয়েছে। জিয়াউদ্দিন বাবলু সাহেবের মৃত্যু নিয়েও নাকি শুনছি প্রশ্ন আছে। ক্ষমতায় থাকার জন্য রে বাবা মানুষ মেরে ফেলতে হবে কেন? এটা কি ক্ষমতা? ক্ষমতায় থাকার জন্য আপনি মানুষ মারবেন? আপনার ক্ষমতার এত হাউস, এত স্বাদ, এত আহ্লাদ। আমি অবাক হয়েছি প্রিয় দর্শক। একটি দেশে তার গণতান্ত্রিক অধিকার, একটি নাগরিকের তার গণতান্ত্রিক অধিকার সে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমার গণতান্ত্রিক অধিকার কথা বলা আমি সেটা বলতে পারবো না। এখনো আমি অবাক হই। আমার ফেসবুকের নিচে আইসা কিছু লোক সেদিন এক ফকির নির্পুলা আইসা মন্তব্য করছে, লিখছে আমি নাকি এই আওয়ামী লীগের সরকারের মন্ত্রীদের সাথে ছবি তোলার জন্য নাকি আমি পাগল ছিলাম। আরে ফকির নির্পুত, কি কয় এগুলা? এই ফকির নির্পুতরা বুঝে চিনে না আমাকে। কবে আসছে লন্ডনে তারও কোনো স্টেশন নাই। এইগুলা যে কথা বলে এখন, ওদের লজ্জা শরম নাই? মানুষ মারছে। এখন প্রথম শুনলাম 100 না 200, এখন শুনি 1000। এটা কি ঠিক? 760 জন
দেখলাম আজকে পত্রিকায় 760টি প্রাণ আপনার ক্ষমতায় থাকার জন্য আপনি মেরে ফেললেন। নির্বাচন করেন নাই, দিনের পর দিন নির্বাচন আপনি ভোটারবিহীন নির্বাচন করেছেন। এগুলো তো মানুষ জানে, মানুষ দেখছে এগুলা, তারপরেও ক্ষমতায় থাকার আপনার এত শখ ছিল। প্রিয় দর্শক, আমি দেখি বেশ কিছু কমেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নুরুল ইসলাম ভাই। জি আলাইকুম সালাম, কেমন আছেন আপনি? বাংলাদেশে আপনার মতো অরিজিনাল একদম লোক মন দিয়ে চুর পারপারদেরকে বলে কেউ বলে না। আপনাকে স্যালুট। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু নুমান নুরুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমি এই সরকারের যে দুঃশাসন সেটি আমি বুঝতে পেরেছিলাম 2013-12 আমি তাদের অপকর্ম এগুলো আমি ধরতে পেরেছিলাম। দুর্নীতি, দুঃশাসন, এগুলো আমি বুঝতে পেরেছি। আমি তখন চ্যানেল আই ছিল, চ্যানেল আই ইউরোপ, আমি তখন ওইটা চালাইতাম। তো আমি তখন থেকে স্টেট ডায়ালগ নামে একটি টক শো আমি করতাম, তখন স্যাটেলাইট টেলিভিশন ছিল, সেখানে আমি প্রতিবাদ করেছি। সেই থেকে যখন আমি প্রতিবাদ শুরু করেছি তখনই দেখছি আমি আওয়ামী লীগের লোকজন, সরকারের লোকজন আমার প্রতি ক্ষিপ্ত গেছে। আমি বেশি কথা বলি, উনি তো বেশি কথা বলেন, ঠিক আছে, অসুবিধা নেই, বেশি কথা বলি। আমি কিন্তু সেখান থেকে কি হয়নি, নড়ি নাই। প্রিয় দর্শক, এখন আমরা বিদেশে যারা ছিলাম, বহির্বিশ্বে, আমরা প্রতিবাদ করেছি সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে। দিনের পর দিন আমরা কথা বলেছি। আমাদেরকে কি অফার দেওয়া হয় না? জিএম কাদের সাহেব, আমাদেরকে অনেক অফার দেওয়া হয়েছে, যায় নাই কেউ। আপনি আপনার দল টিকানোর জন্য আপনি নির্বাচনে গেছেন, আপনার এমপিত্ব টিকিয়ে রাখার জন্য, বিরোধী দলকে টিকিয়ে রাখার জন্য। এবং শুনেছি আপনি আপনার দলের লোকজনদেরকে বেশি যত না ভয় পান, তার চেয়ে ভয় পান আপনার স্ত্রীকে। তো আপনার স্ত্রীর কথা আপনি চলে গেছেন নির্বাচনে, আপনার স্ত্রীর কথা আপনি গেছেন একজন ডিকটেটর গভর্নমেন্টকে, একজন স্বৈরাচারকে আপনি সমর্থন করছেন। এখন এসব বলে তো লাভ হবে না জিএম কাদের সাহেব। এখন আপনি ইউনূস সাহেবকে যতই বলেন যে তিনি আমাদের অহংকার, এই সেই, এগুলা দুপে টিকবে না। এগুলা আষাঢ়ের গল্প বাদ দেন। জাতীয় পার্টি যারা করেন, আওয়ামী লীগ যেভাবে পালাইয়া গেছে, আপনারাও পালাইয়া যান দেশ থেকে। কারণ আপনারা তো আওয়ামী লীগের সহযোগী ভাই, আপনারা সরকারের সহযোগী। আপনি জিএম কাদের সাহেব চলে যান, আপনারা দেশটাকে লুটপাট করেছেন। আপনি লুটেরাদের সহযোগী জিএম কাদের সাহেব। অতএব আপনারা যে এখন রাজনীতি করতে চান, এখনো আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় কি করে? ইউনূস সাহেবের সাথে কথা বলার জন্য। আমি হইলে তো ভাই আমি চাইতাম না। বেহায়া আমি সীমা মানে অতিক্রম করতাম না। আমি যেহেতু আমি বেহায়া, বিশ্ব বেহায়ার সহযোগী আমি কেন যাব? আমার তো কোনো রাইট নেই, জাতীয় পার্টির কোনো রাইট নেই, কোনো অধিকার নেই সেখানে যাওয়ার। আপনি যাবেন, ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী জিএম কাদের সাহেব, আপনি বলছিলেন না একবার
ভারত থেকে এসে বলছিলেন যে ভারতের সাথে কি কথা হয়েছে আমি বলবো না, তাতে ভারতের ক্ষতি হবে। আপনি রাজনীতি করেন বাংলাদেশের, আর ভারতের স্বার্থ দেখেন আপনি বৈশা বৈশা। আরেক ভদ্রলোক ছিলেন আমাদের সিলেটের, আলগা মুমেন স্যার। হ্যাঁ, মুমেন স্যার বলছিলেন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। আমি ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, ভারত তাদেরকে ক্ষমতায় রাখে, আমেরিকা ব্রিটেন তাদেরকে ক্ষমতায় রাখে। হ্যাঁ, আরেকটা কথা বলছিলেন সেটা লাইভে বললাম। আলগা উমেন স্যার আরেকটা কথা বলছিলেন, ভেরি ইন্টারেস্টিং প্রিয় দর্শক, সেটা আমি আর বলতে চাই না, কারণ এখন ফুলাপান ছেলে মেয়েরা এগুলা স্লোগানও দেয়, এগুলো দেখছি, এগুলা স্লোগান দেওয়া উচিত না। আমরা মনে করি বাংলাদেশ ঘুরে দাঁড়াক, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং জি এম কাদের সাহেবরা সময় আসবে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, কারণ উনারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বুঝতে ব্যর্থ হয়েছেন, উনারা বুঝেন নাই। প্রিয় দর্শক, আমি পারভেজ আহমদ। পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আওয়ামী লীগের পতন হলে আমরা অনেক আশাবাদী ছিলাম, কিন্তু এখন বিএনপি কি করছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তারা আওয়ামী লীগের মতো করছে কিন্তু ক্ষমতায় নেই। আপনি এই সম্পর্কে আমাদের বলতে পারেন এবং ফলাফল কি হবে তাদের মনে করিয়ে দিতে পারেন। পারভেজ ভাই, বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। এখন তারেক রহমান সাহেব দেশেও চলে যাবেন, আমি শুনছি এগুলা। তারেক রহমান সাহেব যে দেশে যাবেন তার বিরুদ্ধে তো মামলা আছে অনেকগুলো। এখন যেসব মামলা সাদা হয়ে গেছে এইগুলা এখন তো মনে করেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তারেক রহমান সাহেব কালকে বাংলাদেশে তিনি চাইলে যেতে পারবেন, কারণ তার সব মামলা এগুলো তো প্রত্যাহার করতে হবে। মামলা যদি রাজনৈতিক মামলা হয়, যেগুলা বিচার হয় নাই, আমি যতটুকু বুঝি আর কি, যেগুলা বিচার হয় নাই সেগুলো তো শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলা রায় দিয়ে দিচ্ছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা, তারপর আরো দুই একটি মামলা রয়েছে, এগুলার কি করবেন? এগুলা তো মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, ওই যে ক্ষমা করে দেয় না মাঝে মধ্যে, এই মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সেগুলো মাফ করে দিতে হবে, তারপর তিনি বাংলাদেশে যেতে পারবেন। এখন ইউনূস সাহেব তো পারবেন না তাকে ক্ষমা করে দিতে, রাষ্ট্রপতি লাগে। আমি জানি না বিএনপি, তবে বিএনপি তারেক রহমান সাহেব লন্ডনে দীর্ঘদিন বসবাস করছেন। আমার মনে হয়, আমি যেটি বুঝি পারভেজ ভাই, সেটি হচ্ছে যে সবার উচিত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে যারা আছেন, ইউনূস সাহেবকে সময় দেওয়া, 2 বছর 3 বছর 5 বছর সময় দিন। ইউনূস সাহেব কিন্তু থাকবেন না, আপনি ধরে রাখতে পারবেন না। ইউনূস সাহেবের এই কি নাই যে আমি দিনের পর দিন ক্ষমতা কুক্ষিগত রাখবো, ক্ষমতা আঁকড়ে ধরে রাখবো, এইসব মেন্টালিটির লোকরা তিনি। শেখ হাসিনা কি ফ্যাসিস্ট? আর ফ্যাসিবাদ বলতেই বা কি বুঝায়? হাসিনা কি হিটলার বা মুসলিনের সাথে তুল্য? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি? এই আলোচনাটা একাডেমিক। আমি আজকে সেই একাডেমিক আলোচনায় যাব না, সেটাই ইউটিউবে করা সম্ভব নয়। তবে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে একটা সাধারণ আলোচনা করব এবং হাসিনার শাসনের সাথে তা মিলিয়ে দেখব। ইতিহাসে ফ্যাসিজমকে প্রথম ডিফাইন করেছে মার্ক্সবাদীরা। এরপরে নানা দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, কোথাও তারা ক্ষমতায় গেছে, কোথাও যায়নি, তার চরিত্র বদলেছে। যে কোনো পলিটিক্যাল কনসেপ্টের জন্য এটা সত্যি। যেমন ধরেন, কিউবার সমাজতন্ত্র আর চীনের সমাজতন্ত্র এক নয়, ইরানের ইসলামী শাসন আর সৌদি আরবের ইসলামী শাসন এক নয়। মুশকিল হচ্ছে আমরা অপছন্দের শাসককে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি, কিন্তু ফ্যাসিবাদ একটা সুনির্দিষ্ট রাজনৈতিক টার্ম, এটার বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ভিন্ন। এই উপমহাদেশের আমাদের আগের প্রজন্ম ফ্যাসিস্ট শাসন কখনো দেখেনি, সেটা তাদের সৌভাগ্য। আমরাও দেখিনি কখনো। আমরা তাই জানি না ফ্যাসিবাদকে ঠিক কিভাবে মোকাবেলা করতে হয়। ইউরোপ দেখেছে, তারা জানে কিভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানা মোড়কে নব্য ফ্যাসিবাদ ইউরোপে মাথা তুলতে চাইলেও
সেটা ইউরোপের মাটিতে ভিত্তি তৈরি করতে পারেনি। স্বৈর শাসন আর ফ্যাসিবাদ এক জিনিস না। এই দুয়ের তফাৎ বুঝলে ফ্যাসিবাদ কেন ভয়ানক সেটা আমরা বুঝতে পারব। স্বৈর শাসনের কোনো আদর্শ থাকে না, এসেনশিয়াল না। ফ্যাসিবাদের আদর্শ থাকে। ফ্যাসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে। সে তার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধতা দেয়। মার্কসিস্টদের মতে ফ্যাসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজিবাদের সংকটের সময়। এই কারণেই এরশাদ ছিল স্বৈরাচার, শেখ মুজিবও ছিল স্বৈরাচারী শাসক। কারণ পুঁজিবাদ যেহেতু বিকশিত হয়নি শেখ মুজিবের সময়, তাই শেখ মুজিবের শাসনকে ক্লাসিক অর্থে ফ্যাসিবাদ বলা মুশকিল। অথচ বাংলাদেশের বামদেরকে জিয়ার আমলকে ফ্যাসিবাদ বলতে দেখেছি। জিয়ার আমলে পুঁজিবাদী বিকাশ শুরু হয়েছিল। পুঁজিবাদের সংকটে পড়ার কোনো অবস্থায় জিয়ার আমলে ছিল না। তাই সে কালকে ফ্যাসিবাদ বলা যাবে কিনা তা আপনারাই ভেবে দেখুন। আপনারা তো বাম, আপনাদের ডেফিনেশনেই আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল। তাহলে ফ্যাসিবাদটা জন্মাবে কিভাবে? ফ্যাসিবাদকে বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা যায়। সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফ্যাসিবাদ সংক্রান্ত আলাপ আবার নতুন করে সামনে আসে। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি ফ্যাসিস্ট? বলতে দ্বিধা নেই, একাডেমিক্যালি ট্রাম্পকে ক্লাসিক অর্থে ফ্যাসিস্ট বলা যাবে না। এই আলোচনাটা পরে নিশ্চয়ই একদিন করতে পারবো। তবে আজকে আমরা হাসিনার শাসনে কনসেন্ট্রেট করি। ঠিক একইভাবে হাসিনাকে কি ফ্যাসিস্ট বলা যায়? আসুন আমরা সেই বিষয়টা দেখি। আপনি যদি পৃথিবীর নাম করা ফ্যাসিস্ট শাসকের সাথে হাসিনার আমলের বয়ানগুলোকে মিলিয়ে দেখেন, তাহলে হাসিনার শাসন ফ্যাসিস্ট কিনা সেটা বুঝতে সাহায্য করতে পারে। ফ্যাসিবাদের তিনটা মৌলিক চরিত্র: উগ্র জাতীয়তাবাদ, শক্তিশালী নেতা, আর একটা শত্রু। ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ, বিকল্প নাই এমন হাসিনা, আর স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তানপন্থীরা। ইটালিয়ান দার্শনিক উম্বার্তো ইকো ফ্যাসিজমের 14টা লক্ষণ শনাক্ত করেছিলেন। তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে না গিয়ে মোটা দাগে দেখব ফ্যাসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে, যা সমস্ত ফ্যাসিস্ট শাসনেই ছিল। পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বয়ানেই থাকে এক মিথিক্যাল অতীত, যেই অতীতে সবকিছু ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। শেখ হাসিনারই শুধু নয়, আওয়ামী লীগেরই এক মিথিক্যাল অতীতের বয়ান আছে। সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। আপনি রূপকথায় দেখবেন যেগুলো বাচ্চারা পড়ে, সেই সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না, অভাব ছিল না, ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আর এই মিথিক্যাল অতীতকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। সোনার বাংলা শ্মশান কেন? সেই পাকিস্তানের দালালদের জন্য এই দেশ এগোতে পারছে না। এই হচ্ছে প্রথম বয়ান। সব ফ্যাসিস্ট শাসকের ঠিক এমনি একটা বয়ান থাকে। মুসোলিনির ছিল রোমান সাম্রাজ্য, মোদির রামরাজত্ব। এই মিথিক্যাল অতীতের নস্টালজিয়া তৈরি করে সব ফ্যাসিস্ট শাসক। সব ফ্যাসিস্ট শাসকই তাদের নিজেদের জাতির ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে। সে নিজেই হয়ে ওঠে অতিরাষ্ট্র, যেই ব্যক্তির কোনো বিকল্প নাই। যতদিন তার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গা করে নেবে। তিনি এবং একমাত্র তিনিই এটা পারবেন। একমত বাদ দ্বিতীয়, ওনার কোনো বিকল্প নাই। তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো খুব চেনা লাগছে না? ফ্যাসিস্টরা তাদের সহিংস কর্মসূচি গোপন করে না। মুসলিনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার রাজনৈতিক প্রোগ্রাম কি? সে অবলীলায় উত্তর দিয়েছিল, ডেমোক্রেটদের হাড্ডি গুঁড়া করে দেওয়া। এইবার দেখেন তো শেখ হাসিনার এই কথাগুলো মেলে কিনা। না না, আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন, উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। এরপরে ফ্যাসিস্ট শাসকেরা জাতিকে বিভক্ত করে। ইন্ডিয়াতে হিন্দু মুসলমান, জার্মানিতে হয়েছিল আর্য আর ইহুদি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ, স্বাধীনতার বিপক্ষের শক্তি
দেশের উন্নতি চায় না, তারা জঙ্গি, তারা দেশ বিরোধী, তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা পাকিস্তানে চলে যায়। আপনি যখন বিভক্ত করে দেবেন জাতিকে, তখন জাতিকে নিয়ন্ত্রণ করা সহজ। এরপরে শুরু হয় প্রোপাগান্ডা, সত্যের বিরুদ্ধে শুরু হয় ফ্যাসিস্টদের প্রচার। শেখ হাসিনার প্রোপাগান্ডার কথা মনে আছে? হাঙ্গেরির মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব মাননীয় স্পিকার। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। কতগুলো আর বলবো। শেখ হাসিনা দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী, আর নোবেল প্রাইজের জন্য শর্টলিস্টেড হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য নাকি পৃথিবীতে জয় জয়াকার। বিভিন্ন দেশের মন্ত্রীরা নাকি বাংলাদেশের মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে থাকে। এসব তো শুনেছেন। আর এর বাইরেও আছে বিএনপি জামাতের বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দেওয়া হয়নি, অথচ মৃত মানুষের নামে, জেলে থাকা মানুষের নামে, এমনকি বজ্রপাতের পরে বিএনপি নেতাদের নামে বোমাবাজির মামলা দেওয়া হয়েছে। এই যে দেখেন, আল জাজিরায় গহর রিজভির মতো একজন একাডেমিশিয়ান কিরকম মিথ্যাচার করে গেল। These were people who committed arson and killing in the months of January to March 2015. After that, they went underground. They hid. At the time of the election, they resurfaced. There were allegations, criminal charges against them. And so when they resurfaced, they were arrested. I just want to deal with some of the people you put criminal charges against in the opposition. You said that a man called Mintu Kumar Das, a Dhaka BNP leader, was charged with blocking a road in September 2018. The problem is he died in 2007. ফ্যাসিস্টরা সত্যকে আক্রমণ করে, কারণ সত্যই হচ্ছে গণতন্ত্রের চালিকা শক্তি। এই মিথ্যার আবহই তৈরি করে ফ্যাসিস্ট প্রোপাগান্ডা আর কনস্পিরেসি থিওরির উত্থান। তারা প্রচার করে পাকিস্তান বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। যখন সমাজ আর রাষ্ট্রে এই মিথ্যার বেসাতি বিপুল বিক্রমের জায়গা করে নিতে থাকে, তখন মানুষ আর সত্যকেও বিশ্বাস করতে চায় না। ফ্যাসিস্টরা এটাই চায়। ফ্যাসিস্টরা ভিন্ন মতকে ক্রিমিনালাইজ করে। যেই তার বিরোধিতা করে তাকেই সে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে। রাজনীতি করাটাই অপরাধ হয়ে যায়। ভিন্ন মতকে দেশদ্রোহিতার তকমা দেয়। দলকে সরকার, সরকারকে রাষ্ট্রের সমর্থক বানিয়ে ফেলে। সরকারের সমালোচনাকেই রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দেয়। আপনারাই বলুন, শেখ হাসিনার সরকার কি ফ্যাসিস্ট? মানুষের মুক্তির লড়াই কখনো শেষ হয় না, কিন্তু মুক্তির লড়াই কখনো পরাজিতও হয় না। আমরা আজও পারিনি ফ্যাসিবাদকে পরাস্ত করতে, কিন্তু একদিন না হয় একদিন আমরা, না হয় আমাদের সন্তানেরা এই অমানেশা কাটিয়ে নতুন সূর্যের উদয় ঘটাবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তবে আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।